হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। আজকে আমরা আরো একটা এনসিইআরটি এক্সাম্পলার সলিউশনের ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের এই এনসিইআরটি এক্সাম্পলার সলিউশনে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব, এনসিইআরটির চ্যাপ্টার 8 ক্লাস 10 এর বইয়ের, যেটার নাম হচ্ছে হাউ ডু অর্গানিজম রিপ্রোডিউস, অর্থাৎ কিভাবে জীবসমূহ তাদের প্রজনন প্রক্রিয়া চালিয়ে যায় তার উপর আজকের ক্লাসটা। এখানে তোমাদের বলে রাখি, প্রজনন প্রক্রিয়ার উপর ডিটেলস ক্লাস করানো আছে। তোমাদের যাদের সমস্যা আছে তারা সেই ক্লাসটা করে নিতে পারো, প্লেলিস্টে চলে যাও, গেলে ওখানে দেখতে পেয়ে যাবে যে প্রজনন তার উপর ক্লাস করানো রয়েছে। এবং হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেটার উপরও একটা ক্লাস করানো রয়েছে। অর্থাৎ ডিটেলস ক্লাস করানো আছে, সেগুলো যাদের সমস্যা আছে তারা সেখানে গিয়ে সেই ক্লাসগুলো দেখে নাও। আশা করছি সমস্ত বিষয় তোমাদের ঠিকঠাক ভাবে চলবে। তার সঙ্গে তোমাদের বলবো, যারা আজকে নতুন এবং প্রথম ক্লাস করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা প্রতিনিয়ত সম্পূর্ণ বাংলায় তোমার নিজের ভাষাতে জেনারেল সায়েন্সের প্রস্তুতি করতে পারবে। এছাড়া আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য তোমাদের বলবো, টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, কোনো এনকোয়ারি থাকে, তোমরা সেগুলো সেখানে আমাকে জিজ্ঞাসা করতে পারো। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই লিংকের মাধ্যমেই তোমরা যুক্ত হয়ে যাও। তাহলে শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন বলছে, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি অযৌনজনন পদ্ধতিতে বংশ বিস্তার করে? তাহলে অযৌনজনন একটা এমন ধরনের পদ্ধতি যে পদ্ধতিতে যৌন জনন, মানে যে পদ্ধতিতে প্রজননের জন্য মাতা পিতা উভয়কেই দরকার হয়। অর্থাৎ কোনো একটা জীবগোষ্ঠীর পুরুষ এবং স্ত্রী উভয় জীবগোষ্ঠীরই প্রয়োজন হয় সেই প্রজনন পদ্ধতিতে, সেটাকে যৌন জনন পদ্ধতি বলে। আর অযৌন জনন পদ্ধতি, সেখানে দুটো জীবের প্রয়োজন হয় না, ওই জীবগোষ্ঠীর যে কোনো একটি জীব উপস্থিত থাকলেই সেই প্রক্রিয়াটা সম্পন্ন হবে। সেই ধরনের প্রক্রিয়াকে অযৌন জনন প্রক্রিয়া বলে। তাহলে এখানে আমাদের যে সমস্ত জীবগুলো দিয়েছে তার মধ্যে গরু হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী। তো গরুর ক্ষেত্রে অবভিয়াসলি আমরা যৌন জনন প্রক্রিয়া দেখতে পাবো, কিন্তু কলা গাছ, ইস্ট, হাইড্রা, এদের ক্ষেত্রে কোনরূপ যৌন জনন প্রক্রিয়া ঘটে না। এরা অযৌন জনন প্রক্রিয়ায় তাদের বংশবিস্তার সম্পন্ন করে। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে 1, 3 and 4। তাহলে অপশন বি রয়েছে 1, 3 and 4। নেক্সট কোশ্চেন, একটি ফুলের কোন অংশ এটা ও হবে, এটা কিছু হবে না, পুং এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন করে? তাহলে একটা ফুলের কোন অংশ পুং এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন করে? তাহলে পুং গ্যামেট উৎপন্ন হয় কোথায়? এরকম ধরনের অংশ আমরা দেখতে পাবো ফুলের মধ্যে। ফুলের অংশটা এখনো করাইনি, তোমাদের যদি দরকার লাগে আমাকে কমেন্ট করতে পারো, আমি সেটা পরে করিয়ে দেবো। ঠিক আছে, তো ফুলের এইভাবে অংশগুলো থাকে। ঠিক আছে, ঠিক আছে, বলছে ফুলের পুং এবং স্ত্রী গ্যামেট উৎপাদন হয় কোথায়? তাহলে পুং গ্যামেট মানে ফুলের ক্ষেত্রে পুং গ্যামেট মানে কি? পরাগরেণু। তাহলে পরাগরেণু কোথায় উৎপন্ন হবে? সেটা পরাগধানীতে উৎপন্ন হবে। তাহলে এইগুলোকে আমরা কি বলি? পুংকেশর। পুংকেশর, এই পুংকেশরের মাথায় কি থাকে? পরাগধানী থাকে। ঠিক আছে, তাহলে পুংকেশরের মাথায় কে থাকে? পরাগধানী থাকে। এই পরাগধানী থেকে পরাগরেণু উৎপন্ন হয়, যেটা হচ্ছে পুং গ্যামেট। আর এটাকে বলা হয় স্ত্রী জনন অঙ্গ, বা যেটাকে বলা হয় গর্ভাশয়। ঠিক আছে, বা এটাকে, এই জায়গাটাকে বলা হয় গর্ভাশয়। এই অংশ যেটা, এটাকে বলা হয় গর্ভমুণ্ড।
ঠিক আছে, এই অংশটা গর্ভমুণ্ড, আর এই অংশটা যেটা সেটাকে বলা হয় গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভাশয়। আর এই সবকিছু মিলিয়ে টোটাল এই বিষয়টাকে আমরা বলি গর্ভকেশর। বিষয়টাকে আমরা বলি গর্ভকেশর। তাহলে এই গর্ভকেশরের গর্ভাশয়ের ভিতর কি উৎপন্ন হয়? ডিম উৎপন্ন হয়, যেটাকে বলা হচ্ছে কি, সেটা এই ক্ষেত্রে ওভারি বা গর্ভাশয়। সেখানে কি হয়? ডিম্বাণু উৎপন্ন হয়, তার সঙ্গে পরাগরেণু যুক্ত হয়, অর্থাৎ ডিম্বাণু মানে কি, সেটা স্ত্রী গ্যামেট, আর তার সঙ্গে পুংগ্যামেট মানে হচ্ছে কি, যেটাকে বলা হচ্ছে পরাগরেণু। তাদের মিলনের ফলেই কি হয়? নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে আমাদের গ্যামেট গুলো কোথায় উৎপন্ন হয় জানতে চেয়েছে, তাহলে পুংগ্যামেট উৎপন্ন হচ্ছে কোথায়? পরাগধানীতে। আর গর্ভাশয়ের ভিতর কি উৎপন্ন হচ্ছে? আমাদের ডিম্বাণু উৎপন্ন হচ্ছে, অর্থাৎ স্ত্রী গ্যামেট উৎপন্ন হচ্ছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, যেখানে বলছে পরাগধানী এবং গর্ভাশয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাব। বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি ফুলের যৌন জননের প্রত্যেকটি ঘটনার সঠিক ক্রম? তাহলে একটা ফুলের যে যৌন জনন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে তার স্টেপ গুলো জানতে চেয়েছে। তাহলে ফুলের যৌন জনন করতে গেলে পারে কি দরকার? একটা পুরুষ ফুল দরকার, একটা স্ত্রী ফুল দরকার। এবার ফুল দু রকমও হয়, একটা একলিঙ্গ ফুল হয়, আবার উভয় লিঙ্গ ফুলও হয়। একলিঙ্গ ফুলের মধ্যে যে কোনো একটা লিঙ্গ থাকে, পুংকেশর থাকলে পুংকেশর থাকে, বা গর্ভকেশর থাকলে গর্ভকেশর থাকে, সেগুলোকে একলিঙ্গ ফুল বলছি। লাউ, কুমড়ো এগুলো হচ্ছে একলিঙ্গ ফুলের উদাহরণ। আর যেগুলো উভয় লিঙ্গ ফুল, যেমন জবা একটা উভয় লিঙ্গ ফুল, ওর মধ্যে পুংকেশর গর্ভকেশর উভয় উপস্থিত থাকে। এবার তাদের যে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন করার জন্য কি দরকার হবে? একটা পুংগ্যামেট, একটা স্ত্রী গ্যামেটের প্রয়োজন হবে। এবার এই পুংগ্যামেট কোথায় উৎপন্ন হবে? পরাগধানীতে উৎপন্ন হবে পুংগ্যামেট, আর গর্ভাশয়ের মধ্যে গঠিত হবে বা ওভারির ভেতর কি গঠিত হবে? স্ত্রী গ্যামেট। এবার এই যে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট, এদের কি করে আসবে? পুংগ্যামেটকে তাহলে গর্ভাশয়ে আসতে হবে, তবেই তো জনন প্রক্রিয়া সম্পন্ন হবে। তাহলে পুংগ্যামেট থেকে গর্ভাশয়ে সেটাকে আসার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হচ্ছে পরাগায়ন। তাহলে ফার্স্ট যে স্টেপে যে ঘটনাটা ঘটবে, সেটা ঘটবে হচ্ছে আমাদের পরাগায়নের ঘটনা ঘটবে। কারণ পরাগায়ন ঘটলো মানে কি, পুংগ্যামেট থেকে সেটা পুংগ্যামেট থেকে পরাগরেণু চলে আসছে পরাগধানী থেকে আমাদের গর্ভমুণ্ডে, যেটা তারপরে প্রবেশ করবে গর্ভাশয়ে। তাহলে ফার্স্টে যেটা ঘটলো সেটাকে বলা হচ্ছে পরাগায়ন। এবার গর্ভাশয়ে সেই রেণু প্রবেশ করার পর সেটা চলে যাচ্ছে একেবারে ডিম্বাশয়ের ভিতর, গিয়ে ডিম্বাণুর সঙ্গে মিলিত হচ্ছে, সেই প্রক্রিয়াকে কি বলা হয়? নিষেক প্রক্রিয়া। তাহলে তারপর হবে অপশন বিতে যেটা রয়েছে সেটা। নেক্সট, এরপর পরাগরেণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে জিনিসটা গঠিত হবে সেটাকে বলা হচ্ছে ভ্রূণ বা এমব্রায়ো, সেটা হচ্ছে অপশন ডি। এন্ড তারপর যেটা গঠিত হবে সেটা হচ্ছে সেই ভ্রূণ থেকে যেটা হয় বীজ গঠিত হয়, তাহলে সেটা হচ্ছে সি। তাহলে আমাদের সিকোয়েন্স যেটা এলো বি, এ বি ডি সি, তাহলে এ বি ডি সি আমরা দেখছি অপশন এতে রয়েছে, অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অযৌন জনন প্রক্রিয়ায় উৎপন্ন অপত্য জীবদের মধ্যে সবচেয়ে বেশি স্রদিশ দেখা যায় কারণ? বলছে অযৌন জনন প্রক্রিয়ায় যে সমস্ত জীব বংশ বিস্তার করছে তাদের অপত্য জীব, অর্থাৎ প্রজননের ফলে যে জীব উৎপন্ন হচ্ছে সেই জীবের মধ্যে সবচেয়ে বেশি সদিশ দেখা যায়, অর্থাৎ একই রকম দেখা যায়। যেমন মানুষের ক্ষেত্রে যদি আমরা দেখি, বাবা মা যেরকম, তার কিছু গুণ তার পরবর্তী প্রজন্মের সন্তানের মধ্যে আসে, সব গুণ আসে না। কিন্তু অযৌন জনন প্রক্রিয়া যেখানে হবে, সেখানে কি হবে? তাদের বাবা মা যেমন দেখতে ছিল, তাদের পরবর্তী সন্তানি যারা তৈরি হচ্ছে তারা সেম দেখতে হবে। তার কারণটা কি সেটা জানতে চেয়েছে। বলছে একটি মাত্র জীব অংশগ্রহণ করে। হ্যাঁ, অযৌন জনন প্রক্রিয়ায় একটি মাত্র জীব অংশগ্রহণ করে, ঠিক কথা। এই প্রক্রিয়ায় গ্যামেট উৎপন্ন হয় না, এটাও ঠিক কথা। অযৌন জননে কোনো গ্যামেট উৎপন্ন হয় না, কারোর দেহ খুব খন্ড খন্ড হয়ে গেল, গিয়ে তা থেকে তৈরি হয়ে গেল, কারোর কোরক গঠন হয়ে গেল, কারোর একটা সেল আছে এককোষী প্রাণী, তার মাঝখান দিয়ে সেলটা দুভাগ হয়ে গেল। এইভাবে সম্পন্ন হয় অযৌন জনন প্রক্রিয়া।
যৌন জননের পূর্বে এই প্রক্রিয়া সম্পন্ন হয়, এর যৌন জননের গল্পই নেই। যৌন জননের পরে প্রক্রিয়া, এটাও হয় না। তাহলে অপশন যেটার মধ্যে 1 এবং 2 থাকবে সেটা, তাহলে অপশন বি তে রয়েছে 1 এবং 2, সেটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি জীব থেকে বৈশিষ্ট্য অপত্য জীবে স্থানান্তরিত হয় ড্যাশের উপস্থিতির কারণে। মানে এক জীব থেকে অন্য জীবে জেনেটিক মেটেরিয়াল মানে ডিএনএ সেটা স্থানান্তরিত হয় ড্যাশের উপস্থিতির কারণে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা জিন, কারণ জিন কি করে একটা বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে বহন করে নিয়ে যায়। নেক্সট, প্রজননের সময় কোন জীবের থেকে অপত্য জীবের বৈশিষ্ট্যের স্থানান্তর হয় সেগুলি হয়। মানে কি বলছে, বলছে প্রজননের সময় কোনো একটা জীব থেকে, অর্থাৎ প্যারেন্ট যে রয়েছে তাদের থেকে অপত্য জীব যারা তৈরি হচ্ছে, অফস্প্রিং যারা তৈরি হচ্ছে, তাদের মধ্যে তাদের জেনেটিক ক্যারেক্টারের স্থানান্তর হয়। সেগুলো কি ধরনের? তাহলে বলছে অপশন এতে বলছে কেবলমাত্র সদিশ বৈশিষ্ট্য, অর্থাৎ প্যারেন্ট যেরকম দেখতে ছিল অফস্প্রিংও সেরকম হবে, অর্থাৎ বাবা যেমন বা বাবা মা যেমন দেখতে ছিল তার অপত্য জীব যেমন সেরকম দেখতে হবে। কেবলমাত্র বলেছে, কেবলমাত্র অসদিশ বৈশিষ্ট্য হবে, অর্থাৎ বাবা মা যেমন দেখতে তেমন হবে না। বলছে এ বি কোনোটিই নয়, আর একটা অপশন বলেছে এ বি উভয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রজননের ফলে বাবা মা উভয়ের বৈশিষ্ট্যই পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়, অর্থাৎ সেটা যেমন থাকে তার সঙ্গে বেশ কিছু অসাদিশ বৈশিষ্ট্য থাকে যেগুলো বাবা মার বৈশিষ্ট্যের সঙ্গে মিল না। তাহলে দুটো ঘটনাই এক্ষেত্রে সঠিক হবে, অর্থাৎ উভয় হবে এ এবং বি। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বলছে অ্যামিবা, স্পাইরোগাইরা এবং ইস্টের দেহে প্রত্যেকের প্রজনন কোন বৈশিষ্ট্য একই ধরনের? অর্থাৎ অ্যামিবা, স্পাইরোগাইরা এবং ইস্ট এদের প্রত্যেকের প্রজননের কোন বৈশিষ্ট্যটি একই ধরনের হয়? তাহলে এরা প্রত্যেকে অযৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে থাকে। নেক্সট কোশ্চেন, স্পাইরোগাইরার অযৌন জনন সম্পন্ন হয় কোন পদ্ধতিতে? তাহলে স্পাইরোগাইরার ক্ষেত্রে অযৌন জনন কিভাবে সম্পন্ন হয় সেটা এখানে জানতে চেয়েছি। এরকম যদি একটা বডি থাকলো, ঠিক আছে, স্পাইরোগাইরাকে মনে করো এরকম, তার কি হচ্ছে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে দেহ খন্ডি খন্ডি হয়ে যাচ্ছে, হওয়ার ফলে কি হচ্ছে এরম একটা অংশ থাকছে, তাই তো, এই মাঝখানে এটা একটা এরকম অংশ থাকছে, এরম একটা এরম বেঁকা অংশ রয়েছে এবং এইরকম একটা মুন্ডুর মতন অংশ রয়েছে। তাহলে এটা কি হলো, এরকম কতগুলো খণ্ডে বিভক্ত হয়ে গেল। এই খণ্ড থেকে আবার নতুন একটা করে জীব তৈরি হতে থাকবে, স্পাইরোগাইরা গঠিত হবে। তাহলে এই যে পদ্ধতি এটাকে বলা হচ্ছে কি খণ্ডীভবন, অর্থাৎ দেহের অংশ খণ্ডিত হয়ে যায়। স্পাইরোগাইরার ক্ষেত্রে এই পদ্ধতিটাই ঘটে। নেক্সট কোশ্চেন, প্লাজমোডিয়ামের প্রজননের সময় একটি কোষ ভেঙে একই ধরনের অনেকগুলি কোষ উৎপন্ন হয়, তাকে কি বলে? অর্থাৎ একটা সেল ছিল, এরকম একটা সেল ছিল প্লাজমোডিয়ামের, সেই সেলটা ভেঙে গিয়ে তা থেকে এরকম অনেক ধরনের বহু সেল গঠিত হচ্ছে, ঠিক আছে। তা এই ধরনের যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমরা কি বলবো? তাহলে একটা কোষ ভেঙে গিয়ে বহু কোষ উৎপন্ন হয়েছে, তাহলে বহু কোষ উৎপন্ন হলে কি হচ্ছে, বহু বিভাজন হচ্ছে। তাহলে এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বলছে কোন একটি নির্দিষ্ট জীবের ক্রোমোজোম সংখ্যা নতুন অপত্য জীবে অপরিবর্তিত থাকে, তার কারণ কি? অর্থাৎ আমরা দেখছি এই যে প্রজনন হচ্ছে, প্রজননের ফলে মানুষই থাকছে, কারণ ক্রোমোজোম সংখ্যা প্রত্যেকটা জীবের ক্ষেত্রে নির্দিষ্ট। মানুষের ক্ষেত্রে 46টি ক্রোমোজোম থাকে, অর্থাৎ বাবা মার 46টি ক্রোমোজোম ছিল, তার সন্তান যে তৈরি হচ্ছে তারও 46টি ক্রোমোজোম রয়েছে। এটা কেন ঘটছে, এর পেছনে কারণটা কি? তাহলে এটা কি হচ্ছে, আমরা যদি সেক্স ক্রোমোজোমটা নিয়ে দেখি তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, এটা স্ত্রীর ক্ষেত্রে। যখন গ্যামেট গঠন হচ্ছে তখন কি হচ্ছে, এরা পরস্পর বিভাজিত হয়ে যাচ্ছে, ঠিক এইভাবে বিভাজিত হয়ে যায়। মানুষের ক্ষেত্রে আমি করে দেখাচ্ছি, এইভাবে বিভাজিত হয়ে যায়। অর্থাৎ এটা যে গঠিত হলো এটাকে কি বলা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে গ্যামেট। তাহলে গ্যামেট গঠনের সময় কি হচ্ছে,
ক্রোমোজোম সংখ্যা কি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। অর্থাৎ সেক্স ক্রোমোজোম সংখ্যা এখানে কটা ছিল, দুটো ছিল। গ্যামেটের কি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। এরপর কি গঠিত হবে, এরা পরস্পর এইভাবে কম্বিনেশন তৈরি করবে, তাই তো, এই ঘটনাটাই তো ঘটে। এরা পরস্পর কি হবে, এইভাবে কম্বিনেশন গঠন করবে, করে গঠিত হবে এক্স ওয়াই, ঠিক আছে, এক্স 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 ওয়াই, এরকম গঠিত হবে। তাই, তাহলে এটা তৈরি হয়ে গেল কি, অপত্য জীব। এটা হয়ে গেল কি, জনিত্রী জীব বা প্যারেন্ট জীব ছিল এরা। আর এরা তৈরি হয়ে গেল কি, অফস্প্রিং। এদেরও দেখছি যা ক্রোমোজোম রয়েছে, এদেরও দেখো প্রত্যেকের সেম সংখ্যক ক্রোমোজোম রয়েছে। তো এটা কেন হলো, এই যে গ্যামেট গঠনের সময় দেখো ক্রোমোজোম সংখ্যা কি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল প্রত্যেকের ক্ষেত্রে। এই কারণের জন্য ক্রোমোজোম সংখ্যা ফিক্সড হয়ে যায়। তাই আমাদের অপশন হয়ে যাবে গ্যামেট গঠনের সময় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। নেক্সট, অঙ্গজনন প্রক্রিয়ায় নতুন উদ্ভিদ উৎপন্ন হয় ড্যাশ থেকে। তো অঙ্গজনন কিরকম, কোনো একটা উদ্ভিদের কোনো একটা অংশ কেটে তুমি যদি বসিয়ে দাও মাটিতে, তা থেকে দেখবে নতুন একটা গাছ তৈরি হয়ে গেল। এই পদ্ধতিকে বলা হয় অঙ্গজ জনন। একটা গোলাপ গাছ ডাল কেটে মাটিতে বসিয়ে দিলে তা থেকে একটা গোলাপ গাছ নতুন তৈরি হয়ে গেল। একটা জবা গাছের ডাল কেটে মাটিতে বসিয়ে দিলে তা থেকে একটা জবা গাছ তৈরি হয়ে গেল। তো এগুলো কাণ্ড থেকে তৈরি হচ্ছে এই অঙ্গজ জনন প্রক্রিয়ায়। এই গাছগুলো কোথা থেকে তৈরি হচ্ছে, কাণ্ড থেকে তৈরি হচ্ছে। নেক্সট, পটল। পটল গাছের মূল থেকে আরেকটা নতুন পটল গাছ তৈরি হয়ে যায়। তাহলে এটা মূলের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন হলো, অর্থাৎ মূল এখানে অঙ্গজ জননী ভূমিকা পালন করল। পাথরকুচি, তার পাতা থেকে নতুন উদ্ভিদ গঠিত হয়ে যায়। তাহলে এখানে অঙ্গজ জননে পাথরকুচির পাতা কাজ করলো। এবার এমন কোন উদাহরণ কি তোমাদের জানা আছে যেখানে ফুল থেকে নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে, একটা ফুল নিয়ে তুমি মাটিতে ফেলে রেখে দিলে তা থেকে নতুন গাছ হয়ে গেল? কোনোদিনও সম্ভব নয়। সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। কিন্তু আবার তুমি একটা ফল নিয়ে মাটিতে ফেলে রাখলে, ফল, আমি বীজের কথা বলি না, একটা ফলকে মাটিতে ফেলে রাখলে তা থেকে নতুন গাছ হয়ে যাবে, সেটাও সম্ভব নয়। একটা পরিপক্ক বীজ যদি ফলের মধ্যে থাকে, তখন সেই বীজ থেকে নতুন উদ্ভিদ সম্পন্ন হতে পারে। কিন্তু সেটা ফলের মাধ্যমে যখন কোনো নতুন উদ্ভিদ গঠিত হবে, ফলটা গঠিত হচ্ছে কিসের মাধ্যমে, যৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে। পদ্ধতিটা আলাদা হয়ে গেছে। ঠিক, ফল গঠিত হয় যৌন জনন প্রক্রিয়ায় নিষেকের মাধ্যমে। নিষেক না ঘটলে, যৌন জনন প্রক্রিয়া না ঘটলে ফল গঠিত হবে না। ফল থেকে উদ্ভিদ গঠিত হওয়ার পদ্ধতিটা যদি থাকে, বীজ থেকে উদ্ভিদ গঠনের প্রক্রিয়া, সেটা কিন্তু যৌন জননের মাধ্যমে। তাহলে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জননের মাধ্যমে কারা করলো, কাণ্ড, মূল, পাতা। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কাণ্ড, মূল, পাতা। নেক্সট বলছে রেণুনালীর দৈর্ঘ্য নির্ভর করে ড্যাশের মধ্যেকার দূরত্বের উপর। তাহলে আগে জানতে হবে রেণুনালী আমাদের কোথায় রয়েছে। দেখো, এটা একটা ফুলের গর্ভাশয়ের ছবি দেওয়া হয়েছে বা গর্ভকেশরের ছবি দেওয়া হয়েছে। সেই গর্ভকেশরের এইটা হচ্ছে গর্ভমুণ্ড, এটাকে বলা হচ্ছে গর্ভাশয়, ঠিক আছে। আর এই যে অংশটা যেটা দাঁড়িয়ে রয়েছে, এই অংশটা, এটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড, ঠিক। এবার এই যে এইগুলো কি পরাগরেণু, ওপরে এসেছে এইগুলো, এগুলোকে আমরা বলছি পরাগরেণু। এই যে নালীপথের মাধ্যমে পরাগরেণু এইভাবে এসে কোথায় প্রবেশ করছে, একদম গর্ভাশয়ের ভিতর প্রবেশ করছে। এই যে নালীটা, এই নালীটাকেই বলা হয় পরাগ নালী। এবার এই নালীটা কত বড় হবে সেটা কিসের উপর নির্ভর করবে, বলছে গর্ভমুণ্ড এবং পরাগধানীর দূরত্বের উপর। না, পরাগধানী থাকে কোথায়, পুংকেশ্বরে। পুংকেশ্বর আর গর্ভকেশরের মধ্যে ব্যাপার নয়। গর্ভমুণ্ডের ওপর পরাগরেণু এবং গর্ভাশয়ের দূরত্বের ওপর। বলছে গর্ভমুণ্ডের ওপর যে পরাগরেণুগুলো রয়েছে, সেখান থেকে গর্ভাশয়ের দূরত্বের ওপর। দেখছি এর থেকে ভালো অপশন যদি কিছু পাওয়া যায়। পরাগধানী এবং গর্ভমুণ্ডের দূরত্বের ওপর। পরাগধানী থাকে পুংকেশ্বরে, তাহলে এটাও বাতিল হয়ে গেল। বলছে গর্ভমুণ্ডের পৃষ্ঠতল এবং গর্ভদণ্ডের নিম্নাংশের দূরত্বের মধ্যে। হ্যাঁ, এই যে দেখো গর্ভমুণ্ড, এর যে পৃষ্ঠ, ওপরের পৃষ্ঠ, সেখান থেকে এই যে গর্ভদণ্ড রয়েছে তার নিচের অংশ, তার যে দূরত্ব, তার উপরই এই পরাগনালীর দূরত্ব নির্ভর করবে।
কারণ গর্ভমুণ্ডের ওপর পরাগরেণু এবং গর্ভাশয়ের দূরত্ব তার উপর নির্ভর নাও করতে পারে। কারণ যদি এই গর্ভদণ্ডের দূরত্বটা কম হয় সেক্ষেত্রে কি হবে, পরাগধানীর পরিমাণটা বেশি হতেই পারে বা কমও হতে পারে। সেই জন্য আমাদের সঠিক এবং যেটা একেবারে সবচাইতে নির্দিষ্ট করে যেটা বলছে সেটা হচ্ছে গর্ভমুণ্ডের পৃষ্ঠতল, সেখান থেকে একদম গর্ভদণ্ডের নিম্নাংশ যেখানে শেষ হচ্ছে তার মানে সেখান থেকে গর্ভাশয় শুরু হচ্ছে, সেই পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে পরাগনালীর ডিস্টেন্স নির্ভর করবে। তাই অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি ফুল সম্পর্কে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সত্য? বলছে ফুল সর্বদা উভয় লিঙ্গ হয়। আমরা দেখেছি যে ফুল যেমন লাউ ফুল, কুমড়ো ফুল এরা হয় এক লিঙ্গ, তাহলে এটা সঠিক হতে পারে না। ফুল উদ্ভিদের যৌন জননের অঙ্গ, একদম ঠিক কথা, ফুল উদ্ভিদের যৌন জননের অঙ্গ। ফুল একসঙ্গে অনেক উদ্ভিদ তৈরি করে, না এটা করতে পারে না। নিষেক প্রক্রিয়ার পর ফুল থেকে ফল উৎপন্ন হয়, এটা ঠিক কথা বলছে। তাহলে আমরা পেলাম 2 এবং 4 সঠিক। একটি একলিঙ্গ ফুল সম্পর্কে নিম্নের কোন বাক্যটি সঠিক? বলছে এই ধরনের ফুলে পুংকেশর এবং গর্ভকেশর উভয় উপস্থিত থাকে, না দুটো একসঙ্গে উপস্থিত থাকলে তো উভয়লিঙ্গ ফুল, একলিঙ্গ ফুলে দুটো থাকবে না। বলছে এই ধরনের ফুলে পুংকেশর অথবা গর্ভকেশর উপস্থিত থাকে, এটা ঠিক কথা বলেছে। যখন পুংকেশর থাকছে তখন তাকে পুরুষ ফুল বলছি, যখন গর্ভকেশর থাকছে তখন তাকে আমরা বলছি স্ত্রী ফুল। এই ধরনের ফুলের ক্রস পলিনেশন সম্পন্ন হয়, হ্যাঁ এটা ঠিক হচ্ছে, ক্রস পলিনেশন অর্থাৎ একটা ফুল থেকে আরেকটা ফুলে অর্থাৎ পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে এই যে ক্রস পলিনেশন এটা সম্পন্ন হয়। পুংকেশর যুক্ত একলিঙ্গ ফুল ফল উৎপন্ন করতে পারে না, একদম ঠিক কথা বলছে। যাদের পুংকেশর রয়েছে সে তো আর তার মধ্যে ডিম্বাণু নেই বা ডিম্বাশয় নেই, পুংকেশর ডিম্বাশয়ের দিকে যায়, সেই জন্য পুরুষ ফুলের ক্ষেত্রে কি হয়, সেখানে ফল উৎপন্ন হয় না। তাহলে আমরা পেলাম 2, 3, 4 সঠিক। তাহলে অপশন বি দেখো 2, 3, 4 দেওয়া রয়েছে। একটি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন সম্পর্কে কোন বাক্যটি সঠিক? এই প্রক্রিয়ায় 2 ধরনের গ্যামেটের প্রয়োজন হয়, অবশ্যই যৌন জননের জন্য 2 ধরনের গ্যামেটের প্রয়োজন হয়। এই প্রক্রিয়ায় নিষেক একটি গুরুত্বপূর্ণ পর্যায়, হ্যাঁ অবশ্যই নিষেক একটি যৌন জননের গুরুত্বপূর্ণ পর্যায়। এই প্রক্রিয়ার ফলে সর্বদা জাইগোট গঠিত হয়, অবশ্যই জাইগোট গঠিত হবে, তা থেকে কি গঠিত হবে, এমব্রায়ো গঠিত হবে। কিন্তু ক্লোনিং প্রক্রিয়ার মাধ্যমে অপত্য উৎপন্ন হয়, এটা হতে পারে না। ক্লোনিং মানে হচ্ছে যেটাকে কলম পদ্ধতিও বলতে পারো, সেই প্রক্রিয়ার মাধ্যমে অপত্য উৎপন্ন হয়তো যৌন জননের মাধ্যমে না, সেটা অঙ্গজ জননের মাধ্যমে হতে পারে। তাহলে আমরা 1, 2, 3 যেটাকে আমরা বলছি কারেক্ট। নেক্সট কোশ্চেন, যৌন জনন প্রক্রিয়ায় উৎপন্ন জীবের ক্ষেত্রে সবচেয়ে বেশি বৈপরীত্যতা লক্ষ্য করা যায়, তার কারণ কি? বৈপরীত্যতা মানে ভিন্নধর্মী ভ্যারাইটিস বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তার কারণ হচ্ছে যৌন জনন প্রক্রিয়ায় পুরুষ এবং স্ত্রী জীবের জেনেটিক পদার্থের সংমিশ্রণ ঘটে, সেই কারণে বিভিন্ন ধরনের নতুন নতুন বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব। সমস্ত সজীব পদার্থের জন্য প্রজনন একটি গুরুত্বপূর্ণ পর্যায়, কারণ প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে একটা জীব প্রজন্মের পর প্রজন্ম তাদের অস্তিত্ব বজায় রাখতে পারে। নেক্সট, বয়ঃসন্ধিকালে মানবদেহে বিভিন্ন পরিবর্তন ঘটে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ছেলেদের যৌন পরিপক্কতার সাথে যুক্ত একটি পরিবর্তন? অর্থাৎ বয়ঃসন্ধিকালের ছেলেদের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হয় সেটা জানতে চেয়েছে। বলছে দুধে দাঁত পড়ে যাওয়া, এটা নয়। ওজন বৃদ্ধি পাওয়া, এটা যে কোনো বয়সেই পেতে পারে। উচ্চতা বৃদ্ধি পাওয়া যে কোনো বয়সে হতে পারে। তাহলে কণ্ঠস্বর গম্ভীর হয়ে যাওয়া, এইটা হচ্ছে বয়ঃসন্ধিকালের একটা গৌণ যৌন লক্ষণ। নেক্সট কোশ্চেন, মানব মহিলাদের মধ্যে কোন ঘটনাটি একটি প্রজনন পর্যায়ের সূত্রপাতকে প্রতিফলিত করে? বলছে শরীরের বৃদ্ধি, না হতে পারে না। চুলের গঠনের পরিবর্তন, না। কণ্ঠস্বরের পরিবর্তন, অবশ্যই কণ্ঠস্বরের পরিবর্তনটা তাদের হয় না, তাই জন্য কণ্ঠস্বরের পরিবর্তনটা ভুল হবে। দিয়েছে অপশন ডিতে, সেটা হচ্ছে মাসিক চক্র, অর্থাৎ প্রজনন প্রক্রিয়ার সূত্রপাত মানে মাসিক চক্রের মাধ্যমে কি হচ্ছে, ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াটা শুরু হচ্ছে, সেটাই হচ্ছে মাসিক চক্রের লক্ষণ। অর্থাৎ এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে তাদের প্রজনন প্রক্রিয়া শুরু হয়েছে বা সূত্রপাত হয়েছে।
তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন ডি, মেনসুরেশন সাইকেল বা মাসিক চক্র। নেক্সট কোশ্চেন, পুরুষ মানুষের দেহে শুক্রথলির ভিতর শুক্রাণু থাকে, কারণ এটি সাহায্য করে কিসে? তাহলে পুরুষের যে শুক্রথলি রয়েছে তার ভিতর শুক্রাশয় অবস্থান করে, সেটা কেন? শুক্রাণু গঠনের সাহায্য করে। কিভাবে সাহায্য করছে? এই শুক্রথলির ভিতর কেন শুক্রাণু থাকার প্রয়োজন? শুক্রথলি কি করে? শুক্রাশয়ের টেম্পারেচার মেনটেন করে। পুরুষের দেহে শুক্রাণু গঠন তখনই সম্ভব হবে যদি তাদের শুক্রাশয়ের টেম্পারেচার বডি টেম্পারেচারের থেকে কম হয়, তবেই শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া ঠিকঠাক মতন হবে। এই শুক্রথলি কি করে? শুক্রাশয়ের টেম্পারেচারকে কন্ট্রোল করে, অর্থাৎ শুক্রাশয়কে বডি টেম্পারেচার থেকে কম করতে সাহায্য করে শুক্রথলি। তাই শুক্রাণু গঠনের প্রক্রিয়ায় সাহায্য করে কিন্তু শুক্রথলি। নেক্সট, নিম্নের কোনটি বয়ঃসন্ধিকালে শুক্রাশয়ের কাজ নয়? অর্থাৎ শুক্রাশয় কোন কাজটি করে না? গ্যামেট কোষ গঠন, এই কাজটা শুক্রাশয় করে। টেস্টোস্টেরন নিঃসরণ, এই কাজটাও করে। প্লাসেন্টার বিকাশ, প্লাসেন্টার বিকাশ মানে হচ্ছে প্লাসেন্টা মানে হচ্ছে জরায়ু, সেই জরায়ুর বিকাশ সাহায্য নিশ্চয়ই শুক্রাশয় করবে না, কারণ শুক্রাশয় পুরুষের দেহে থাকে। আর প্লাসেন্টা তৈরি হয় কাদের? মহিলাদের দেহে। তাহলে শুক্রাশয় নিশ্চয়ই প্লাসেন্টার বিকাশে সাহায্য করবে না, তাহলে এটা করে না, এই কাজটা করে না। আরেকটা কি? ইস্ট্রোজেন নিঃসরণ। ইস্ট্রোজেন হচ্ছে স্ত্রী দেহের ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়, তাহলে ডিম্বাশয় নিশ্চয়ই শুক্রাশয়ের কাজ নয়। তাহলে শুক্রাশয়ের কাজ হচ্ছে গ্যামেট গঠন করা, টেস্টোস্টেরন নিঃসরণ করা। তাহলে শুক্রাশয়ের কাজ নয় কোনটা? 3 এবং 4। তাহলে 3 এবং 4 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন রোগটি যৌনবাহিত নয়? এই সমস্ত জেনেটিক ডিজিজ সম্বন্ধে কিন্তু ডিটেলস ক্লাস করানো রয়েছে, যাদের সমস্যা আছে তারা ক্লাসটা দেখে নাও, তাহলে পারে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তাহলে যৌনবাহিত রোগ নয় কোনটি? হেপাটাইটিস। হেপাটাইটিস কিন্তু যৌনবাহিত রোগ নয়। নেক্সট কোশ্চেন, শুক্রাণু পরিবহনের জন্য পুরুষ দেহের অঙ্গগুলির সঠিক ক্রম কোনটি? অর্থাৎ আমরা জানি যে শুক্রাণু কোথায় উৎপন্ন হয়? শুক্রাশয়। এবার শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হওয়ার পর সেটা দেহের বাইরে যে নির্গত হচ্ছে তার কোন পথের মাধ্যমে, সেই কোন অঙ্গগুলোর ভিতর দিয়ে সেটা যাচ্ছে, তার সঠিক ক্রমে সাজাতে হবে সেই অঙ্গগুলোকে। তাহলে আমাদের এখানে যে অঙ্গগুলো বলে দিয়েছে, দেখো টেস্টিস বলেছে, অর্থাৎ শুক্রাশয়ের কথা বলেছে। ভাস ডেফারেন্স বা শুক্রনালীর কথা বলেছে। ইউরেথ্রা বা মূত্রনালীর কথা বলেছে। আর একটাই আছে ইউরেটার। ইউরেটার মানে হচ্ছে মূত্রথলি। তাহলে আমরা যদি ছবিতে দেখি, দেখো শুক্রাশয়, এখানে শুক্রাণু উৎপন্ন হলো, হয়ে সেই শুক্রাণু এখান দিয়ে বেরিয়ে আসছে, অর্থাৎ ভাস ডেফারেন্স বা শুক্র নালীর ভিতর দিয়ে বেরিয়ে আসছে, এসে সে এখান দিয়ে এসে কোথায় চলে যাচ্ছে? মূত্রনালীতে গিয়ে দেহের বাইরে নির্গত হচ্ছে। অর্থাৎ শুক্রাশয়, তারপর ভাস ডেফারেন্স, তারপর ইউরেথ্রা হয়ে দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। তাই অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। তাহলে এক্ষেত্রে অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার? তো আজকের ক্লাসে এই কটা কোশ্চেনই ছিল এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারে যে কটা কোশ্চেন ছিল আশা করছি সব কটা কোশ্চেন এখানে কভার করতে পেরেছি। যাদের বলবো এই সমস্ত চ্যাপ্টার গুলোর উপর সমস্যা রয়েছে, তাদের জন্য ক্লাস করানো আছে, তারা সেই ক্লাসগুলো গিয়ে দেখো। এবং আমি খুব শীঘ্রই বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকের উপর এই 10 মিনিট 15 মিনিটের ছোট ছোট ক্লাস দিয়ে সেই সমস্ত গুরুত্বপূর্ণ টপিকের গুলোকে তোমাদের কভার করিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের বলবো, যারা ডিটেলসে ক্লাস করতে চাইছো, দেখো এখানে সমস্ত ক্লাসগুলো করানো আছে, যার যে চ্যাপ্টারটাই সমস্যা রয়েছে সেই চ্যাপ্টারটা এখানে গিয়ে তোমরা ক্লাসগুলো করে নাও, তাতে তোমাদের সুবিধা হবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, কারণ এর মাধ্যমে তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট হাই কোয়ালিটির জেনারেল সায়েন্সের ক্লাস আমাদের চ্যানেলেই করতে পারবে। এবং সকলকে বলবো, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যাতে সকলের মধ্যে পৌঁছে যায়, তার জন্য তোমরা অবশ্যই ক্লাসগুলোকে শেয়ার করো। এবং দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থাকো। সকলকে গুড বাই।